দর্শক সপ্তাহ ঘুরে আবারও নিয়ে এলাম এনটিভির সাপ্তাহিক প্রিয় অনুষ্ঠান গ্যালারিতে। আপনাদের সঙ্গে আছে আমি মমিনুর রিপন। দর্শক, আজকে আমাদের সঙ্গে একজন অতিথি উপস্থিত আছেন, যিনি সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন, রেখে গেছেন অসংখ্য সুখস্মৃতি। তিনি আর কেউ নন, আমাদের প্রিয় ভাই রুবেল হোসেন। রুবেল ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি এনটিভির গ্যালারিতে। থ্যাংক ইউ, আপনাকেও স্বাগত। রুবেল ভাই সংবর্ধনা পেলেন, একটা বিশেষ সংবর্ধনা বিসিবির থেকে, এবং আমরা শেষ সময় দেখেছি যে উইকেটের কাছে গিয়েছেন। উইকেটের কাছে গিয়ে আমরা একটা আবেগ দেখেছি আপনার। এই উইকেটে আপনি হ্যাট্রিক করেছেন, নিউজিল্যান্ডকে প্রথমবার বাংলাদেশ হারানোর যে ইতিহাস আছে সেই ইতিহাসের আপনি সাক্ষী হয়েছেন। আসলে সেই আবেগের মুহূর্তটা একটু আপনার কাছ থেকে শুনতে চাই। না, এটা আসলে আমার জন্য খুবই গর্বের একটা বিষয় এবং আনন্দের। এত সুন্দর একটি আমাকে সম্মানিত করা হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে, এবং তামিম ইকবাল নিজেও আমাকে ফোন দিয়েছে। এই জন্য আমার কাছে খুবই ভালো লেগেছে বিষয়টা, এবং আমি আমি খুবই আনন্দিত এবং আমার ফ্যামিলিও খুবই আনন্দিত যে এত সুন্দরভাবে আমাকে সম্মানিত করার জন্য। রুবেল ভাই, মানে আপনার কথা শুনলেই, আপনার কথা মনে পড়লেই একটা ম্যাচ ভেসে ওঠে, 2015 বিশ্বকাপ, যেখানে আপনি 2 বলে 2টো স্ট্যাম্প উড়িয়ে দিয়েছিলেন, স্টুয়ার্ট ব্রড এবং জেমস অ্যান্ডারসন। এরপর বাংলাদেশ হেসেছিল এবং ইংল্যান্ড কেঁদেছিল, ঘরের মাটিতেই তারা দর্শক বনে গিয়েছিল। রুবেল ভাই, সেই মুহূর্তটা যদি আরেকবার একটু স্মরণ করতেন আমাদের জন্য, দর্শকদের জন্য, আপনি আসলে কি ভেবেছিলেন, কি হয়েছিল, আর কতটুকু সাফল্য পেয়েছিলেন ওই সময়টাতে? না, ওই ম্যাচটা আসলে আমাদের জন্য খুবই ডু অর ডাই ম্যাচ ছিল, কারণ ওই ম্যাচটা আমরা জিততে পারলে আমরা কোয়ার্টার ফাইনাল খেলবো। তো আমাদের আগে থেকেই আর কি এই ম্যাচটা নিয়ে আমাদের অনেক পরিকল্পনা ছিল যে এই ম্যাচটা আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে। ম্যাচের উইন অর লুজ থাকবেই, বাট আমরা আমরা আমাদের 120% আমরা যে ম্যাচে দিব এটা আমরা আগে থেকেই সবাই প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম। তো আলহামদুলিল্লাহ আমি ওই ম্যাচে খুবই ভালো একটা কন্ট্রিবিউট করতে পেরেছি টিমের জন্য, এবং লাস্টের 2টা উইকেট তো আপনারা সবাই জানেন, দেখেছেন। তো ওই 2টা উইকেট আমার জন্য খুবই স্পেশাল ছিল, আমিও মন থেকে চেয়েছি, আমাকে আমার টিমমেটরা সবাই হেল্পও করেছিল। তো এইটাই আর কি, আমি খুবই আনন্দিত। বাট ওইরকম একটা ম্যাচ আমি বাংলাদেশের মানুষকে উপহার দিতে পেরেছি, বাট এর জন্য আমি খুবই আনন্দিত। রুবেল ভাই, হয় কি, একটা স্পেল, একটা ইনিংস, একটা উইকেট মানুষের মনে গেঁথে থাকে, সেটা আপনি দিয়েছিলেন। যদি ওই ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ, কিন্তু মানুষ কিন্তু আপনাকে মনে রেখেছে। এই যে একটা ক্রিকেট আপনাকে সারা জীবন মানুষের মধ্যে রেখে যাবে, এই ক্রিকেটের প্রতি রুবেল ভাই ভালোবাসাটা আসলে কেমন, আর কতটুকু মিস করবেন ক্রিকেটকে? না, ডেফিনেটলি আমি ছোটবেলা থেকেই ক্রিকেট খেলি। আমি যখন ক্রিকেট খেলাটা মানে শুরু করেছি, তখন থেকে আমি ক্রিকেট খেলি। স্কুল টুর্নামেন্ট থেকে আমার এলাকায় সেকেন্ড ডিভিশন, ফার্স্ট ডিভিশন থেকে শুরু করে। বাট ক্রিকেটের প্রতি আমার ছোটবেলা থেকে একটা অন্যরকম একটা ভালো লাগা, ভালোবাসা কাজ করতো। আর আপনি যেটা বলেছেন ওই ম্যাচটা আসলে, হ্যাঁ, ওই ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ রিয়াদ ভাই হয়েছে। রিয়াদ ভাই অসাধারণ একটি ইনিংস খেলেছিল, সেঞ্চুরি ছিল। আর হয়তোবা লাস্টে এমন একটা সিচুয়েশন ছিল যে 12 বলে 16 রান লাগে। তো ওইরকম একটা মুহূর্তে আমি বোলিং করেছি। তার আগেও অবশ্য আমি বোলিং করেছি, 2টা উইকেট পেয়েছিলাম। বাট আমি চেষ্টা করেছি আমি ওই ম্যাচে ভালো বোলিং করার জন্য। বাট আমার কাছে মনে হয় আমি সাকসেস, এবং দেশের মানুষকে মুখে হাসি ফোটাতে পেরেছি। তো এটা আমার কাছে খুবই গর্বের একটা বিষয়, এবং আমার কাছে ওই ম্যাচটা পার্সোনালি আমার সারা জীবন আমার মনে থাকবে। আমার ছেলেও ওই ম্যাচটা আমি মাঝে মধ্যে দেখাই, প্লাস ও দেখে। এই আর কি, ভালো লাগে, অনেক ভালো লাগে এরকম একটা দেশের জন্য একটা ম্যাচে আমার এত বড় একটা কন্ট্রিবিউট আছে। তো আমার কাছে অনেক ভালো লাগে এটা, এবং এটা আমার একটা গর্বের বিষয়। রুবেল ভাই, আপনি ট্যালেন্ট হান্ট থেকে উঠে এসেছেন। খুব অল্প সময়ে ট্যালেন্ট হান্ট 2007-এ আপনি প্রথম হয়েছেন, 2 বছর বিকেএসপিতে ট্রেনিং করেছেন, 9 সালে অভিষেক হয়েছে। রুবেল ভাই, খুবই অল্প সময়, মানে এই সময়ের মধ্যে যারা অনেক দিন ধরে ক্রিকেট খেলছে তারা পারেন নাই। আপনার যে মেধাটা ছিল রুবেল ভাই, আসলে বিশ্বাসটা কী ছিল, ওই গল্পটা যদি একটু আমাদের দর্শকদের জন্য বলতেন। না, পেসার হান্টের আসলে ওই বিষয়টা আমার জন্য, মানে আমার বলতে পারেন আমার ভাগ্য ওইখান থেকেই খুলেছে। বাট আমি হয়তো বা খেলাধুলা করেছি, অনেক আগে থেকেই খেলাধুলা করতাম, ঢাকায় খেলতাম, খুলনায় খেলতাম, আমার হোম ডিস্ট্রিক্টে তো খেলতামই। বাট আমি কোনো একটা প্ল্যাটফর্ম পাচ্ছিলাম না যেখান থেকে আমি সামনের দিকে যাব। তো আমি ভেরি লাকি, ওই সময় পেসারান্ট আসলো। পেসারান্ট আসার পরে আমি পার্টিসিপেট করি। আমার কিছু বড় ভাইদের কথা না বললেই নয়, যারা আমাকে পুশ করেছিলেন। যে আমি আমি প্রথম বছর পেসারেন্টে আমি যাইনি, সেকেন্ড বছর আমি পেসারেন্টে আমি যাচ্ছিলাম না। বাট আমার বড় ভাইরা আমাকে পুশ করছিল আর কি, যে তুই যা, এরকম।
তো আমি যাই, তো ইনশাল্লাহ আমি ওইখানে ফার্স্ট হই, প্লাস সারা বাংলাদেশ থেকে আমাদের একটাই হয়, দেন ওখানেও আমি ফার্স্ট হই। তো আসলে এই পেসার হান্টই হচ্ছে আমার ধরেন টার্নিং একটা পয়েন্ট। তো ওইখানে আমার আমার প্রিয় কোচ সরোর ইমরান স্যার আমাকে অনেক হেল্প করেছে। সরোর ইমরান স্যার আমাকে পেসার হান্ট থেকে চুজ করেছে। তো তারপরে আমি স্যারের আন্ডারে চলে যাই। স্যার আমাদেরকে অনেক ক্যাম্প করায়, মিরপুরে ক্যাম্প করায়, বিকেএসপিতে ক্যাম্প করায়। তারপর আমি আন্ডার 19 ন্যাশনাল খেলি, একাডেমি খেলি, এবং তখন থেকে আমার প্রতি একটা ক্রিকেট বোর্ডের একটা অন্য রকমের একটা আমার প্রতি একটা ফোকাস ছিল, যে তখন আমি অনেক জোরে বল করতাম, আমার কিছু আমার একটু অ্যাকশন ছিল, একটু সাইড আর্ম একটু অ্যাকশন, মালিঙ্গা একটু টাইপের মালিঙ্গা টাইপের আর কি। হ্যাঁ, আমাদের এক বড় ভাই ছিলেন আর কি, সাংবাদিক আপনাদেরই লোক, দেবুদা। সে আমাকে নেটে বোলিং করার সময় সে আমার মালিঙ্গা নামটা আসলে সেই দিয়েছিলেন আর কি। তো গতকাল তার একটা ফেসবুক পোস্ট আমি দেখেছি, খুব সুন্দর লিখেছেন। তো আসলে ওইখান থেকে আমার নামটা ওইভাবে সে তুলে ধরে, এবং তারপর থেকে আমি আসলে ক্রিকেট বোর্ডের আন্ডারে চলে যাই, স্যারের মাধ্যম থেকেই যাই আর কি। তো তারপরে আমি আস্তে আস্তে আমি আন্ডার 19 বিশ্বকাপ খেলি, একাডেমি খেলি, দেন আমি ন্যাশনাল টিমে আমি কল পাই। বাট এটা হচ্ছে আমার টার্নিং পয়েন্ট, পেসার হান্টটা। তো ওইখান থেকে আস্তে আস্তে ইনশাল্লাহ আমি জাতীয় দলকে সার্ভিস করা শুরু করি। রুবেল ভাই, প্রায় এক যুগের ক্যারিয়ার, অনেক ভালো স্পেল গেছে, অনেক খারাপ স্পেল গেছে। বেস্ট স্পেল কোনটা যেটা এখনো মনে পড়ে, এবং সাথে বলবেন যে সবচেয়ে খারাপ স্পেল কোনটা যেটা আপনাকে এখনো পোড়ায় বা দুঃখ দেয়? না, আমার লাইফে অনেক ভালো ভালো মুহূর্ত আছে, আবার কিছু ভালো ভালো স্পেল আছে, যে স্পেলগুলো আমি টিমের জন্য ভালো কন্ট্রিবিউট করতে পেরেছি। আর কিছু মুহূর্ত আছে যেটা আমি এই ধরেন নিউজিল্যান্ডের সাথে আমার দুইটা দুইটা ম্যাচ আছে আমাদের মিরপুর স্টেডিয়ামেই। তো ওই দুইটা ম্যাচও আমার জন্য অনেক স্মরণীয়। ওটা আমার কাছে আমার হ্যাটট্রিক সহ 6 উইকেট আছে। আর যদি বলতে বলতে চান যে আমার জীবনের সেরা মুহূর্ত কোনটা, আমার জীবনের সেরা মুহূর্ত আমি বলবো যে অ্যাডিলেডের 2015-এর ওয়ার্ল্ড কাপের ওই ম্যাচটা। সবচেয়ে বাজে স্পেল যেটা আপনাকে মনে হয় যেটা একটু ভালো করলে হয়তো বা? হ্যাঁ, না, আমার বাজে স্পেলও আছে। আমার সেকেন্ড ম্যাচে আমার শ্রীলঙ্কার সাথে আমার ইন্টারন্যাশনাল সেকেন্ড ম্যাচ শ্রীলঙ্কার সাথেও আমি একটা ম্যাচে খুব কষ্ট ছিলাম। মুরালি মুরালি ধরন ও আমাকে আমার ওভার রান নিয়েছিল আর কি। তো ওইটা আমাকে খুবই কষ্ট দেয়। আর তার চেয়ে তো বেশি কষ্ট দেয় আমাকে নিধাস ট্রফির ওই ম্যাচটা। তো ওই ম্যাচটা আসলে আমার অনেক আমার জীবনের সবচেয়ে একটা ব্যাড টাইম বলতে পারেন, ওই নিধাস ট্রফির ওই ম্যাচটা। রুবেল ভাই, একটু ক্যাজুয়ালি জানতে চাই যে মানে আমরা যতটুকু দেখেছি ওই সময় কি আপনার উইকেট নেয়ার মানসিকতার কারণে আপনি একটু চারছা বেশি খেয়ে গেছেন, নাকি কার্তিক একটু এক্সট্রাঅর্ডিনারি ব্যাটিং করে ফেলেছিল? না, না, কার্তিক তো অনেক ভালো প্লেয়ার, ও তো অনেক ভালো প্লেয়ার, এরকম ম্যাচও আগেও খেলেছে। বাট আপনার ওই ম্যাচটা হয়তো বা আমি আর একটু টাইম নিতে পারতাম, আমি সাকিব ভাইয়ের সাথে আমি একটু কথা বলতে পারতাম আর একটু, হয়তো বা আমি প্রথম প্রথম যখন আমি বলে তার আগে 3টা ওভার দেখবেন, আমি প্রথম 3 ওভারে কিন্তু আমি খুব ভালো বোলিং করেছি, 2 উইকেটও নিয়েছিলাম। তো আপনার লাস্ট ওভারটা আমি যখন বোলিংয়ে আসি, তখন আমি বোলিংয়ে যাই, প্রথম বলটা আমার লোয়ার ইয়র্কার বলে আমাকে একটা ভালো একটা 6 মারে, দেন আমি ওইখান থেকে একটু হয়ে যাই যে একটা ভালো বলে 6 মেরে দিছে। তারপরে আমি হয়তো ওইখান থেকে ব্যাক করতে পারি নাই। বাট আমাকে আরেকটু টাইম নেওয়া উচিত ছিল, আমার সাকিব ভাইয়ের সাথে একটু কথা বলা উচিত ছিল, দেন হয়তো বা এটা আরেকটু চেঞ্জ হতে পারতো আর কি, হয়তো বা। রুবেল ভাই, জানতে চাইবো 192টা আন্তর্জাতিক উইকেট আছে, এর মধ্যে সেরা উইকেট কোনটি এবং কোনটি নিয়ে আপনার আক্ষেপ আছে? না, আমি আসলে অনেক অনেক উইকেট পাইছি, অনেক বড় বড় ব্যাটসম্যানের উইকেট পেয়েছি। তো আমার কাছে ওয়ান অফ দ্য বেস্ট উইকেট টেস্টে একটা উইকেট, সে হচ্ছে সচিন টেন্ডুলকারের উইকেটটা, চিটংয়ের মাঠে। তো উইকেটটা আমার কাছে স্পেশাল, বিকজ সচিন টেন্ডুলকার ইজ এ ওয়ার্ল্ড লিজেন্ড। তো ওর উইকেট পাওয়াটা আসলেই প্রত্যেকটা পেস বলারের কাছে একটু এক্সেপশনাল। তো আমার কাছে ওই উইকেটটা এক্সেপশনাল অনেক। এমন কোনো ব্যাটসম্যান কি থেকে গেছে যে যাকে আপনি আউট করতে পারলে আপনার আরো একটু তৃপ্ত হতেন, আর একটু ভালো লাগতো, এরকম কোনো ব্যাটসম্যান আছে কিনা? না, আমি অনেক বড় বড় ব্যাটসম্যানকে আউট করেছি, আপনার গেইল থেকে ডিভিলিয়ার্স থেকে শুরু করে, বিরাট কোহলি থেকে শুরু করে যারা আছে, রোহিত শর্মা থেকে শুরু করে অনেকেরই আউট করেছি। বাট আমার আগে যারা ছিলেন সিনিয়র ক্রিকেটার, ওদের সাথে হয়তোবা খেলেছি, কিছু ম্যাচ খেলেছি, হয়তো ওইখান থেকে 2-1 উইকেট, জ্যাক ক্যালিসের উইকেটটা আমার খেয়াল আসতেছে না, আমি মনে হয় পাইনি। বাট এই টাইপের কিছু লিজেন্ড যারা ওয়ার্ল্ড ক্রিকেটের লিজেন্ড, এদের উইকেট পেলে আর একটু ভালো লাগতো আর কি। রুবেল ভাই, নিঃসন্দেহে এগুলো তো মানে আপনার ক্যারিয়ারের একটা স্মৃতি। একটু যদি ফ্ল্যাশব্যাকে যাই, যে যে সময়ে আপনি
মানে পেসার হয়ে রুবেল হোসেন হয়েছেন, সেই সময় কিন্তু বাংলাদেশের সংস্কৃতিতে পেসারদের খুব বেশি মূল্যায়নটা ছিল না, দলে সুযোগ পাওয়াটাও কঠিন ছিল। আমরা যদি আপনার ক্যারিয়ারের শেষ দিকে দেখি, পেসাররা এত পরিমাণ এখন ডোমিনেট করছে যে বাংলাদেশের টোটাল শক্তি হয়ে গেছে পেস বোলিংটা। রুবেল ভাই, আসলে ওই সময়টা আর এই সময়টার পার্থক্যটা কেমন মনে হয় আপনার কাছে? না, এই সময় তো ডেফিনেটলি এই সময়টা খুব ভালো ভালো পেস বোলার আছে আমাদের দেশে। আর আপনি যখন আগের কথা বলছেন, আগেও আমাদের পেস বোলাররা ছিল, হয়তোবা এখন ম্যাক্সিমাম বলাররা আপনার হচ্ছে বোলিং করে 140 প্লাসে। আগে হয়তোবা আমরা 140 প্লাসে বলার আমরা পেতাম না, তাই না? দুই একজন করতো, তারাও টিমে কন্টিনিউ করতো না। তো এটা আর কি। তো আপনার হচ্ছে আগে ছিল চ্যালেঞ্জিং সবসময় ছিল। তো এখন যারা পেস বোলার আছে এদের প্রতি আমার পার্সোনালি অনেক কনফিডেন্ট, অনেক হাই। আর কম্পিটিশন থাকা সবসময়ের জন্য ভালো, টিমের জন্য ভালো। কারণ আপনার যখন কম্পিটিশন থাকবে তখন আপনার পারফরমেন্সটা আপনার নিজে থেকে আপনি ভালো খেলতে চাবেন আর কি। তো তাই না, আপনি যখন নিজে থেকেই ভালো খেলতে চাবেন তো আলটিমেটলি আপনার পারফরমেন্সটা টিমে এফেক্ট করবে। তো এটাই আর কি। তো আমার কাছে মনে হয় এই কম্পিটিশনটা থাকা ভালো। আর আপনার কম্পিটিশন আগেও ছিল, হয়তোবা এখন অনেক বেশি, হয়তোবা আগে কম্পিটিশনটা অতটা ছিল না। মানে এই কম্পিটিশনটা যে এত দূর এসছে, রুবেল ভাই আপনি যখন খেলেছেন তখন কিন্তু আমরা এরকম স্পোর্টিং উইকেট খুব একটা বাংলাদেশে ছিল না। রিসেন্টলি স্পোর্টিং উইকেট আমরা দেখছি। আপনার কি মনে হয় রুবেল ভাই, স্পোর্টিং উইকেটটা পেলে আপনার ক্যারিয়ারটাকে আর একটু সমৃদ্ধ হতে পারতো কিনা? যেমন আমরা দেখেছি ধরেন নিউজিল্যান্ডের উইকেটে আপনি দুর্দান্ত বোলিং করেছেন, মানে ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে আপনার বোলিং কিন্তু দুর্দান্ত। সো ওই জায়গাটা থেকে একটু অবসেস হয় কিনা যে এই সময় যদি একটু স্পোর্টিং উইকেটগুলো পেতেন হয়তো বা ক্যারিয়ারটা আরও ভালো হতো? না, এটা সত্য কথা। কারণ আগে আপনার হচ্ছে ধরেন আগে আপনার উইকেট, আমাদের টিমটা সাধারণত স্পিন নির্ভরশীল টিম ছিল। তো আমাদের টিমে ভালো ভালো স্পিনার ছিল, সাকিব আল হাসান ছিলেন। তো তারপর হচ্ছে আরো ভালো ভালো স্পিনার ছিলেন আমাদের টিমে, যে কারণে আমাদের টিমটা স্পিনদের উপরে নির্ভর থাকতো বেশি। এবং প্লাস হচ্ছে আমাদের পেস বোলাররা হয়তোবা আমরা ভালো উইকেট নিতে পারতাম না, বিশেষ করে টেস্টে। আর যে কারণে আমরা সবসময় যেন উইকেটটা বানাতামও স্পিন সহায়ক উইকেট বানাতাম। আর এখন আমাদের টিমে ভালো ভালো পেস বোলার আছে, সবাই সবাই ট্যালেন্ট, সবাই অনেক জোরে বল করে। যে কারণে আমাদের আবার সাকিব আল হাসানও আমাদের টিমে এখন বর্তমানে, সে খেলছে না লাস্ট অনেক দিন ধরেই। তো যে কারণে আমাদের টিমটা এখন পেস বোলারদের উপরে এখন ডিপেন্ড করতেছে বেশি। ঠিক আছে, বিকজ আমাদের পেস বোলাররাও সেটা প্রুভ করেছে। তো এইটাই আর কি। তো আমার কাছে মনে হয় এখন উইকেটটাও আমরা সাধারণত ক্রিকেট বোর্ড স্পোর্টিং উইকেট বানাচ্ছে, পেস বোলাররাও একটু হেল্প পাচ্ছে, পেস বোলাররা বোলিং করতেও ভালো লাগছে, ওরা কনফিডেন্সটা পাচ্ছে। তো আমার কাছে এটা খুব ভালো লাগে। হয়তো ওই সময় আমাদের পেস বোলারও ব্যর্থতা ছিল, তারপরে যদি বিসিবি বানাতো পেস বোলার, যে এমন যে ছিলই না তা না, ভালো ভালো পেস বোলারও তখনও ছিল, তাই না? তো হয়তো ওই সময়টা আমাদের স্পোর্টিং উইকেটটা ওরকম আমরা পাইনি, যেটা এখন আমাদের পেস বোলাররা পাচ্ছে, বিকজ তারা পাচ্ছে তাদের অ্যাবিলিটি দিয়ে। রাইট। মানে এই যে একটা টার্নওভার বলবো আর কি, সেই আপনার ক্যারিয়ার শুরু থেকে যখন আপনি শেষ করেছেন, যদিও ঘোষণা দিয়েছেন 26-এ, আপনি 21-এর পর আর ইন্টারন্যাশনাল ম্যাচে ফেরেন নাই। রুবেল ভাই, ওই সময়টা আসলে একটু জানতে চাই যে এরপরে রুবেল ভাই কি আর চেষ্টা করেন নাই, নাকি কোনো প্রতিবন্ধকতা বা কোনো প্রবলেমের কারণে রুবেল ভাই আসলে ন্যাশনাল টিমে মানে ফেরেন নাই? না, আমি যখন আসলে জাতীয় দল থেকে যখন বাদ পড়ে যাই তখন আপনার আমি চেষ্টা করি নাই যে তা না, তখন আমি প্রিমিয়ার লিগ খেলি, তারপর হচ্ছে বিপিএলটা খেলি, এইখানে ভালো খেলে। বাট আস্তে আস্তে হয় কি, আমাদের দেশের একটা কালচার আছে, কালচারটা হয় কি আপনার যখনই একটু সিনিয়র হয়ে যাবেন, বিশেষ করে পেস বোলারদের ক্ষেত্রে এটা হয়, আপনার যখন একটু বেশি সিনিয়র হয়ে যায়, তারপর হচ্ছে আপনার একটা এজ হয়ে যায়, ন্যাশনাল টিমে অনেক ম্যাচ খেলছে, ঠিক আছে, ব্যাকআপ হ্যান্ডেও ভালো ভালো পেস বোলার আছে, তখন তার প্রতি একটু অন্য রকমের একটা চলে আসে, ক্রিকেট বোর্ড থেকেও আসে, অন্যান্য ভাবেও চলে আসে, আমার ডোমেস্টিক থেকেও চলে আসে। তো ওইখান থেকে আমি একটু পিছাই গেছি আর কি, মানে আমার প্রতি একটু অনীহা অনেকের চলে আসছে আর কি, যে রুবেল তো অনেক দিন খেলছে, ওর তো আর। এবং আমি এমন কথাও শুনছি জাতীয় দলে যে রুবেল তো অনেক দিন খেলছে, আমাদের সিলেক্টররাই বলছে আর কি, আগে যারা ছিলেন, যে ও তো অনেক দিন খেলছে, ওর তো আর দেওয়ার কিছু নাই, তাই না? তো ও তো বাংলাদেশে অনেক দিছে। তো এটা আসলে আমার জন্য একটু দুঃখজনক, যে দেওয়ার কিছু নাই তো না। আমি তো চাই সবসময়ের জন্য বাংলাদেশকে সার্ভ করতে, বাংলাদেশকে ভালো ভালো খেলা উপহার দিতে। আমি চাই, আমার ফ্যামিলিও চায় যে আমি, আমার আমার ওয়াইফ, আমার আব্বা আম্মা
সবাই তো চায় যে আমার ছেলেটা দেশকে সার্ভ করবে, দেশের জন্য ক্রিকেট খেলবে, এটা সবাই চায়। তো ওইটা আর কি, ওইখান থেকে একটু মনে হয় আমি পিছিয়ে গেছি। রুবেল ভাই, অজানা গল্পের মধ্যে আসলে বলেই দিয়েছেন আপনার কিছু। রুবেল ভাই, মানে আপনার কোনো পরামর্শ আছে কিনা নতুন এই যে উদীয়মান ক্রিকেটারদের জন্য? কারণ আপনি বলছিলেন যে একটা বয়স হওয়ার পর বা একটা সময় পর হয়তো বা ক্রিকেট বোর্ড আপনাদেরকে চান, আপনার ক্ষেত্রে যেটা হয় না, আপনি কি মানে এই পরবর্তী প্রজন্মের কাছে এমন যেন না হয়, সেরকম কোনো আহ্বান আছে কিনা? না, এখন যারা ক্রিকেট খেলছে সবাই অনেক ট্যালেন্ট ক্রিকেটার, পারফর্মার, ডোমেস্টিক বলেন ইন্টারন্যাশনাল বলেন, সব জায়গায় পারফর্ম করেছে আর কি। বাট এদের প্রতি আমার একটাই কি, যে এরা অনেক ম্যাচিউরড ছেলে পেলে। তো আমার কাছে একটাই থাকবে যে এই ক্রিকেটে পেস বোলিংয়ে আপনার হচ্ছে যখনই অপরচুনিটি আসে সেইটাকে গ্রাব করা, তাই না? তো আপনার কম্পিটিশন থাকবেই, আপনার জায়গা প্লেসটা যেন না সরে যায়, এইটাই আর কি। আর ন্যাশনাল টিমে কম্পিটিশনটা, এটা আমি পার্সোনালি অনেক এনজয় করি, আমি এটা লাইক করি। এবার আমি যখন খেলতাম কম্পিটিশন ওখান তখনও ছিল। তো এই কম্পিটিশনের মাঝেও আপনাকে নিজেকে প্রমাণ করতে হবে। সেক্ষেত্রে একটা মানসিক চাপ যে একটা থাকে, সেইটা অবজার্ভ করার জন্য মানে নতুনদের আপনার পরামর্শ? না, পরামর্শ হচ্ছে অনেক হার্ড ওয়ার্ক করা, আপনার হচ্ছে জায়গা ছেড়ে না দেওয়া। যে আমি থাকে না, একটু অলসতা চলে আসে শরীরে, তারপর হচ্ছে অনেক সময় আপনার বাদ পড়ে যায়, বাট আমি একটু ব্যাক অফ মাইন্ডে চলে গেলাম। বাট এই জিনিস, হতাশ হয়ে হ্যাঁ, এই জিনিসগুলো যেন না হয়। আর আমি আমি বিশ্বাস করি যে এখনকার যারা খেলছে সবাই হার্ড ওয়ার্কার, সবাই পরিশ্রমী, এবং আমার কাছে মনে হয় না তাদের ভিতরে এই ধরনের কোনো কিছু আসবেও। তো মানে আমার অ্যাজ এ বড় ভাই হিসাবে, কারণ এরা সবাই আমার ছোট, অবশ্যই। তো অ্যাজ এ বড় ভাই হিসাবে আমি যে যে ব্যাড টাইম গুড টাইম সবই আসবে ইন্টারন্যাশনাল ক্রিকেটে, বাট ব্যাড টাইমটাকে আপনাকে ব্যাক করতে হবে, এই মেন্টালিটিটা সবসময়ের জন্য তাদেরকে রাখতে হবে, এটাই আর কি। আর যখন গুড টাইম আসবে তখন আপনি ওই জায়গাটা যেন সে ধরে রাখে আর কি। ন্যাশনাল টিমে এটা খুব ইম্পর্টেন্ট। রুবেল ভাই, যার সাথে খেলেছেন, তামিম ইকবালের কথা বলছি, একসঙ্গে খেলেছেন, একই মাঠে খেলেছেন, একই দলে খেলেছেন, সতীর্থ ছিল। আপনি ক্রিকেট ছেড়েছেন, এরপরে কিন্তু তিনি বোর্ড প্রেসিডেন্ট হয়ে গেছেন। কি প্রত্যাশা থাকবে যে তামিম ইকবাল যেভাবে মানে ক্রিকেটে ডোমিনেট করে গেছেন, তিনি ক্রিকেটারদের জন্য সেই একই পরিমাণ পরিশ্রমটা করতে পারবেন? যদিও সময়টা খুব অল্প, তারপরেও একজন আপনার সতীর্থ হিসেবে কতটুকু চাওয়া থাকবে? তামিম ভাই ডেফিনেটলি, তামিম ভাই অনেক অনেক বছর, প্রায় 15-16-17 বছর ধরে ইন্টারন্যাশনাল ক্রিকেটের সাথে মানে ডমিনেটের সাথে ক্রিকেট খেলেছে, এবং আমার চোখে বাংলাদেশের সেরা ওপেনার। শুধু আমার চোখে না, এটা সারা বাংলাদেশের মানুষের চোখে নিঃসন্দেহে। তো আপনার, আর সে অনেক দেশে গেছে, অনেক দেশে অনেক ফ্যাসিলিটিস দেখেছে ক্রিকেটের। তো আই হোপ তামিম ভাই এইগুলো সে খুবই বুদ্ধিমত্তার সাথে এই জিনিসগুলো সে কাজে লাগাবে, এবং আমার কাছে মনে হয় তামিম ভাই বাংলাদেশ ক্রিকেটে অনেক কিছু চেঞ্জ করবে, কারণ সে এই জিনিসগুলো নিয়ে অনেক অনেক কিছু চিন্তা করে। আরেকজনের কথা বলবো আসলে, মানে যার কথা না বললেই নাই, মাশরাফি বিন মুর্তজা। তার সঙ্গে আপনি খেলেছেন, তার নেতৃত্বে খেলেছেন, তারপরে আপনি দ্বিতীয় ফাস্ট বোলার হিসেবে বাংলাদেশের 100 উইকেট নিয়েছেন ওডিআইতে। শেষ সময় আসলে তাকে কতটুকু মিস করেছেন, কিংবা বাংলাদেশের ক্রিকেট আসলে তাকে কতটুকু মিস করছে? না, মাশরাফি ভাই আসলে এমন একটা মানুষ, সে সবসময়ের জন্য চায় ড্রেসিং রুমটাকে হাসি খুশি রাখতে, এবং সে অনেক ফানি মানুষ। ফানি মানুষ হচ্ছে সবার সাথে মজা করে, সিনিয়র জুনিয়র সবার সাথে সে মজা করে। বাট এই জিনিসগুলো ভালো, মাঠে অনেক অনেক সময় অনেক প্লেয়ারকে অনেক ভালো ভালো করে, যে একটু মন খারাপ তখন এসে তাকে বুস্ট আপ করে, এই জিনিসগুলো মাশরাফি ভাই খুবই ভালো। আর মাশরাফির সাথে অনেক মজার মজার অনেক স্টোরি আছে, অনেক মজার মজার আমাদের মেমোরি আছে, আমাদের ড্রেসিং রুমে বলেন, অন দ্য ফিল্ড বলেন, অফ দ্য ফিল্ড বলেন। শুধু মাশরাফি ভাই না, সবার সাথে, সবার সাথেই আমাদের অনেক মজার মজার মানে স্টোরি আছে। বাট এই জিনিসগুলো আমাকে আমার সারা জীবন মনে থাকবে, সবার সাথে যে এগুলো মেমোরিগুলো। এক যুগের ক্যারিয়ার, টেস্টও খুব বেশি খেলতে পারেন নাই, ডেথ ওভারে ভালো বোলিং করতেন, টি-20 তো আসলে খুব খেলা হয় নাই। ক্যারিয়ারে যদি কোনো আক্ষেপ থেকে যায়, মানে ক্রিকেট ক্যারিয়ার শেষ করে ফেলেছেন, কোনটা আক্ষেপ বা অপূর্ণতা থেকে গেছে যে এই অ্যাচিভমেন্টটা হলো আমার জন্য খুব ভালো হতো, বা আপনি তৃপ্ত হতেন পরিপূর্ণ? না, ক্যারিয়ারে সত্য কথা কি, আপনার, আমরা তো এশিয়ার কান্ট্রিতে বসবাস করি, তো আপনার হচ্ছে আমাদের এই 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 কালচারটা আমাদের সারা জীবনই থাকবে। তো আপনার, আমার ক্যারিয়ার 12-13 বছরের ইন্টারন্যাশনাল ক্যারিয়ার, তো আপনার একটু ক্ষোভ, একটু
তারপর হচ্ছে প্লাস মাইনাস, যেটা আমি বলতে চাচ্ছি সবই থাকবে আর কি আপনার। তো আমারও আছে, হয়তোবা আমি আরো কিছু ম্যাচ খেললে, আমি হয়তো 200+ ম্যাচ খেললে আমার কাছে আরো ভালো লাগতো। বাট আমার কাছে মনে হয় আমি এটা ডিজার্ভ করতাম, 200+ ম্যাচ আমি ডিজার্ভ করতাম। হয়তোবা আমি ওরকম ভাবে ছিলাম, কিন্তু হয়তোবা আমি এটা সেই সুযোগটা আমি পাইনি। হয়তোবা এইটা আমাকে একটু মাঝে মধ্যে আমাকে একটু পোড়ায় আর কি। এই যে এখন একটু প্লেয়াররা একটু বেশি সুবিধা পান, আগে তো অল্প দু একটা ম্যাচ খারাপ করলেই বাদ পড়ে যাওয়ার চান্স থাকতো। এই জায়গাটুকু বাংলাদেশের জন্য কতটা ইম্পর্ট্যান্ট হলো সেটা যদি একটু বলতেন। না, আপনার হচ্ছে এটা আসলে আমার কাছে মনে হয় এখন যেটা যে কালচারটা চলছে বা এটাই হওয়া উচিত আমার কাছে পার্সোনালি মনে হয়। কারণ আপনি একটা জিনিস দেখেন, একটা ক্রিকেটার যখন ডোমেস্টিকে পারফর্ম করে, তারপর প্রিমিয়ার লিগ বলেন, বিপিএল বলেন, যেখানে এনসিএল বলেন, যেখানে খেলুক না কেন, সে ওইখানে পারফর্ম করেই তখন তাকে ন্যাশনাল টিমে যখন নক করা হয়, তখন সে যদি একটা দুইটা ম্যাচ যদি সে খেলে যদি বাদ পড়ে যায়, যেটা আগে হয়েছে, এক ম্যাচ নিয়ে খেলে বাদ পড়ে গেছে, তার ক্যারিয়ার অনেকে ওইখানেই শেষ হয়ে গেছে। তো এখন যেটা হচ্ছে বা এখন আমি যেটা আশা করছি যে এইটাই হওয়া উচিত। তো আপনার ও তো পারফর্ম করেই তাকে তো ন্যাশনাল টিমে কল করা হয়েছে। ইন্টারন্যাশনাল ক্রিকেট আপনি বলে পারফর্ম করতে পারবেন না, তাই না? তো সে যেহেতু লাস্ট 1-2 বছর ভালো খেলে তাকে আপনি আবার যখন কল করলেন, তো আপনি তাকে এনাফ সেই সুযোগটা তাকে দিতে হবে। তো আমার কাছে মনে হয় এই কালচারটা হওয়া উচিত, এবং এখন মনে হয় হচ্ছে। বাট আমার কাছে মনে হয় এইভাবে যদি যায়, তখন সে ছেলেটাও যখন সে পারফর্ম না করে যখন বাদ পড়বে, সে যখন জানতে পারবে যে না, আমি একটা দুইটা সিরিজ খেলতে পেরেছি, তখন আমি বাদ পড়লো আমার সমস্যা নাই। আমি এক ম্যাচের জন্য আমাকে খেলায় যদি আমি বাদ পড়ে যাই, তখন আসলে এটা আপনার মনে হয় ইনজাস্টিস করা হবে ওই ক্রিকেটারের সাথে। রুয়েল ভাই, ক্রিকেট ছাড়ার পর অনেকেই ক্রিকেট উন্নয়নে বা বোর্ডের দিকে গেছেন, অনেকে আগ্রহ প্রকাশ করেছেন। আপনার এমন কোনো ইচ্ছা আছে কিনা? না, আমি রিসেন্টলি আমি বলেছি, যেটা হচ্ছে আমি এখন ওইভাবে চিন্তা করিনি। আমাকে অনেক আমার সিনিয়র ভাইরা প্লাস হচ্ছে আমার কলিগ টিমমেটরা যারা আছে, ওরা আমাকে সবাই বলেছে যে ভাই তুমি কোচিং এ যাও, ক্রিকেটের সাথেই থাকো, কারণ তোমার অনেক কিছু তো অনেক অনেক বছর তুমি ক্রিকেট খেলছো, অনেক কিছু তোমার দেওয়ার আছে ছেলেপেলেদের। তো এইটা তো আমি ওদের এই কথাকে আমি খুবই মানে খুব ভালো লেগেছে আমার কাছে পার্সোনালি। বাট আমি একটু দেখি, আমি একটু চিন্তা ভাবনা করি, বাট আমি কথাবার্তা বলতেছি, তো দেখি আমি কি করি আর কি। রুয়েল ভাই, আমাদের সময় শেষ। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ, আপনাকেও ধন্যবাদ। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামী সপ্তাহে একই সময় আবারও দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।